অ্যান্টোফোনস, হোমোগ্রাফ, সিনোনিম, অ্যান্টোনিম এই ক্লাসগুলো করেছি, রাইট? আচ্ছা, ফাংশনস অফ মডেলস, অক্সিলারির মডেল, অক্সিলারি এগুলো করেছিলাম আমরা। মে, ক্যান, কুড এগুলো নিয়ে ক্লাস করা হয়েছিল? নো স্যার। ওকে ওকে, আমরা ইফেক্টিভ ক্লাসটা করি। হ্যালো, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা তোমাকে আমরা আমি কয়টা দিয়েছিলাম প্যারামিটার? মনে হয় 11টা দিয়েছিলাম। 11টা দিয়েছিলাম। এই যেগুলো ছিল স্মল সাইজ ক্লাস, ইউজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, ইন্টারেক্টিভ ক্লাস, লার্নার্স অটোনমি, এরকম তোমাদেরকে দেওয়া হয়েছিল মোট 11টা। আসলে 11 নম্বরে হবে আইস ব্রেকিং, একটা বেশি হবে আইস ব্রেকিং, আর 12 নম্বরে যাই হবে ইভ্যালুয়েশন অফ দ্য ক্লাস। হ্যাঁ, তো আইস ব্রেকিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আইস ব্রেকিং মানে বরফ ভাঙা। আসলে ইনফ্যাক্ট আমরা বরফ ভাঙবো না। আইস ব্রেকিং হচ্ছে ক্লাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে আমরা এগুলো সাধারণত প্র্যাকটিক্যাল ক্লাসে করি, যে ক্লাসটা অনেক সময় বোরিং হয়ে যায়, শুধু লেকচার বেসড, শুধু লেকচার দিচ্ছি, তোমরা শুনছো বা তোমরা কথা বলছো, শুনছি। তো অনেক সময় আমরা ক্লাসটাকে আমরা আরো বেশি ফাংশনিং করার জন্য মাঝে মাঝে আমরা একটা সময় আমরা কিছু অ্যামিউজমেন্ট করি। অ্যামিউজমেন্ট আই মিন যে ঠিক আছে, তোমাদের মধ্যে কেউ একটা জোকস বলতে পারো, তোমাদের মধ্যে কেউ একটা গান বলতে পারো, তোমাদের মধ্যে কেউ একটা যে কোনো একটা কি বলবো মানে একটা প্রেজেন্টেশন দিতে পারো ছোটখাটো। তাহলে এগুলো দিলে অনেক সময় হয় কি, ক্লাসের মধ্যে যে আমাদের যে মানে বোরডম, যে বোরিং, সেই জিনিসটা কিন্তু রিমুভ হয়ে যায়। এই জন্য আইস ব্রেকিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্তমানে লেখাপড়ার যে পেডাগজি, সেখানে আইস ব্রেকিংটাকে গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে রাখা হয়েছে। ক্লিয়ার? তো তোমরা এখানে 11 নম্বরে সেটি রাখবে। আচ্ছা, তাহলে যদি তোমাদের ইয়েটা না হয়ে থাকে, আমরা ফাংশনস অফ মডেলস, তোমরা মডেলস আসতে মডেলস তোমরা জানো যে আমরা প্রথমেই আমরা একটা ক্লাস করেছিলাম, যে ক্লাসে তোমাদেরকে বলা হয়েছিল যে মডেলস, আচ্ছা একটা সেন্টেন্সের কয়টা গুরুত্বপূর্ণ পার্ট থাকে, এটা কি মনে আছে তোমাদের? স্যার দুইটি, কি কি? সাবজেক্ট এবং ভার্ব। সরি স্যার, একটি ভার্ব। না, আমি বলেছিলাম কয়টি গুরুত্বপূর্ণ, কয়েকটি আছে, তোমাদেরকে বোধহয় বলেছিলাম যে আমরা চারটা, যে চারটার মধ্যে আমরা বলেছিলাম 1 নম্বর সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অবজেক্ট। এই চারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কোনটা আমরা বলেছিলাম ভার্ব, রাইট? আচ্ছা, এখানে ফাংশনস অফ মডেলস আমরা এখন ক্লাস যেটা আমরা করছি, মডেলস হচ্ছে আসলে অক্সিলারি ভার্ব। আচ্ছা দেখো, এই অক্সিলারি ভার্বের মধ্যে দুই ধরনের আছে, একটা তোমরা চিন্তা করে দেখো। সাপোজ আই হ্যাভ, আমরা সাহায্যকারী, বাংলায় বলি সাহায্যকারী ভার্ব। সাপোজ আমি বলতে পারি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে অক্সিলারি ভার্ব কোনটা বলতো? হ্যাভ। আবার দেখো তো, হ্যাভ কি অনেক সময় মূল ভার্ব হিসেবে কাজ করে কিনা? জি স্যার, যেমন করে, যেমন আমি বলতে পারি আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে। তাহলে এখানে হ্যাভটা কি ভার্ব হিসেবে ইউজ করলো? মেইন ভার্ব। তাহলে আচ্ছা, এটা যে মেইন ভার্ব হিসেবে কাজ করে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা? এখানে অক্সিলারি ডু কিছু না থাকা মানে তোমাদেরকে বলেছিলাম ডু থাকে, ঠিক আছে? আই ডু
a cat, বা আমি বলতে পারি, ক্লিয়ার, কথা বুঝতে পেরেছো তোমরা? জি আচ্ছা, স্যার। আমি যদি বলি I can solve the problem, I can solve the problem, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? I. জি স্যার, সাবজেক্ট আই। অক্সিলারি, হ্যাঁ। আমি যদি বলি I can solve the problem, তাহলে I is subject, can হচ্ছে কি? Can হচ্ছে অক্সিলারি ভার্ব। solve হচ্ছে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, and the problem is the object. এখন এই ক্যান কি কোথাও মূল ভার্ব হিসেবে ইউজ হতে পারে? ক্যান। ক্যান কি কোথাও মূল ভার্ব হিসেবে ইউজ হতে পারে? নো স্যার। নো No, স্যার। রাইট, না। আর একটা ক্যানের পর ভার্বের রূপ কি হয় বলো তো? প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কিছু অক্সিলারি দেখি যে কিছু অক্সিলারির পর ভার্বের রূপ চেঞ্জ হয়ে যায়, আর কিছু অক্সিলারির পর ভার্বের রূপ সবসময় প্রেজেন্ট থাকে। তাহলে যেগুলোর পরে সবসময় ভার্বের রূপ প্রেজেন্ট থাকে সেগুলোকে আমরা বলি মডাল অক্সিলারি, বা সংক্ষেপে আমরা বলি মডালস। মডাল অক্সিলারি বা মডালস। এখন তোমরা চিন্তা করে দেখো, সাপোজ ক্যান, কুড, মে, মাইট, would have to, has to, had to, would rather, হ্যাঁ, এগুলোকে কি বলা হচ্ছে? এগুলো হচ্ছে মডাল। আর মডালের পরে ভার্বের রূপ কখনো চেঞ্জ হয় না। আর যেগুলোর পরে ভার্বের রূপ চেঞ্জ হয়, সাপোজ হ্যাভ, হ্যাজ, দেন হ্যাড, দেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো বলা হচ্ছে অক্সিলারি। আর এগুলোকে বলা হচ্ছে মডাল অক্সিলারি বা মডালস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে জি তোমরা স্যার। এগুলো লিস্ট করে নিতে পারো, কারণ এগুলোর তো আমাদের কোয়েশ্চেন থাকতেই পারে যে রাইট সেন্টেন্স বাই ইউজিং দ্য মডালস। তাহলে আমরা বলেছি ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ought to, should, হ্যাঁ, would rather, had better, then need. আচ্ছা, নিড এটা কিন্তু আমরা মডাল অক্সিলারি হিসেবে ইউজ করতে পারি। ডেয়ার, নিডটাকে কিভাবে করব? একটা কেউ সেন্টেন্স বলতে পারো একটা আমাকে? নিড দিয়ে কেউ একটা সেন্টেন্স তৈরি করতে পারো যেখানে মডাল হিসেবে দেখাবে? ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, যদি তুমি নিড টু দাও তাহলে আর এটা মডাল হচ্ছে না, তাহলে এখানে মূল ভার্ব হিসেবে নিডটা তখন এখানে আর মডাল থাকছে না, এটা একটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে স্যার যদি নিড নট দেয়া যায়, ইউ নিড নট ডু দ্য ওয়ার্ক। ইয়েস, ইউ নিড নট ডু দ্য ওয়ার্ক। একমাত্র নেগেটিভ সেন্টেন্স, নিডটাকে যখন তুমি নেগেটিভ সেন্টেন্স হিসেবে ইউজ করবে তখনই শুধু এটা মডাল হিসেবে কাজ করবে। ইউ নিড নট গো দেয়ার, she needs not come here. ওকে, আর যদি আই নিড টু গো, নিড টু দিয়ে যদি করো তাহলে সেটি কিন্তু আর মডাল হিসেবে দেখানো হচ্ছে না। তাহলে আমরা নিড হচ্ছে মেইন ভার্ব হিসেবে কাজ করে, নিড হচ্ছে মডাল হিসেবেও কাজ করে। ক্লিয়ার? তাহলে আমি এটা থেকে যেতে চাচ্ছি, এটা থাকতে চাই না। আমার মনে হয় যে আমরা মডালসটা ডান। আজকে আমরা ডিফারেন্স বিটুইন আমেরিকান ইংলিশ এন্ড ব্রিটিশ ইংলিশ, এটার উপর কি ক্লাস না হয়েছিল তোমাদের সঙ্গে? নো স্যার। ওকে, আচ্ছা, তোমরা তো জানো, আমি কি আমার মনে হয় তোমাদের সঙ্গে এটা নিয়ে আমি আলাপ করেছিলাম, সেটা তোমরা বললে যে না। তোমাদের সঙ্গে কি এরকম একটা ক্লাস করা হয়েছিল? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তোমরা কি জানো যে পৃথিবীর কয়টি দেশে ইংলিশ ইজ ইউজড অ্যাজ মেইন ল্যাঙ্গুয়েজ? আই থিঙ্ক মেইন ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বুঝাইতে চাই যে সেখানে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলো বা সেখানে মেইন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয় কয়েকটা দেশে,
সেটি আমরা জানি যে ইউকে, দ্যাট ইজ ব্রিটেনে, আমেরিকায়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা। আমার সঙ্গে কি একমত তোমরা? আচ্ছা, পৃথিবীতে যত ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় এটা সাধারণত দুইটা ক্যাটাগরিতে থাকে। হ্যাঁ, আমরা বলি ব্রিটিশ ইংলিশ British, or American American. English. British English, American English. So English of British is English. English of America is also English. হ্যাঁ, even though English of Bangladesh is also English. সব English is same. কিন্তু কয়েকটা ক্ষেত্রে আমরা একটু পার্থক্য দেখি। এই পার্থক্যটা যদি আমরা করতে না পারি তাহলে এটা আমাদের জন্য একটা বড় ডিফিকাল্ট একটা বিষয় হবে, বিকজ English is global language. English is no more a language of Britain, or it is no more language of America or Canada. It is the language of the whole world. You agree with me? Yes, sir. Achha, so we can say that English is the global language. So as English is global language, so we need to know the difference, the British English, American English. Otherwise, you will get the problem. Suppose যে কথাটা আমি বারে বারে তোমাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে তুমি যদি আমেরিকায় যাও, আমেরিকায় গিয়ে যদি তুমি একটা 10 তলায় উঠবে, তুমি ওখানে কোনো ব্যক্তিকে যেয়ে যদি বলো যে ভাই এখানে লিফটটা কোথায়, ওয়ার ইজ দ্য লিফট, ওয়ার ইজ দ্য লিফট, nobody will understand. কেউ তোমাকে বুঝতে পারবে না, nobody will understand. But if you say what is the elevator, if you say what is the elevator, then everybody will understand. Clear? আমাদের দেশেও আমরা লিফট বলি, আমরা কিন্তু এলিভেটরটা বলি না। But if you go to America, so if you say that where is the lift, why nobody will understand. এবং সেখানে যে যদি তুমি বলো where is the football where is the football stadium, nobody will understand what is football. Everybody will say soccer. But if you go to Britain, then you can ask where is the football, everybody will understand. If you ask where is the lift, they will understand. So just to avoid this problem, you need to know some basic importance and some basic difference between American English and British English. So now we can differentiate British English and American English as per 4 important parameters. Number 1, তোমরা লিখে নাও। According to meaning. Then number 2, spelling. Number 3, pronunciation. Number 4, use. Number 4 টা Use. U-S-E, use. Yes, sir. So you got me? How many? 4. Okay, so 4 scales or 4 parameters. We can make difference between American English and British English. এই 4টি important প্যারামিটারে আমরা ভাগ করতে পারি। So number 1 কি বলেছি আমি? Number 1 কি বলেছি? According to Meaning. According to meaning. একটু আগে যেটা তোমাদেরকে আমি বলেছি যে ব্রিটিশ তারা বলে ফুটবল, বাট আমেরিকান পিপল তারা বলে সেটাকে সকার। ব্রিটিশ পিপল তারা বলে লিফট, আমেরিকান পিপল তারা বলে এলিভেটর। ঠিক আছে? দেন আমেরিকান লোক, আমরা লাইন বলি না, লাইন, আমেরিকান লোক বলে লাইন, ব্রিটিশ বলে কিউ। দেন আমরা বলি আমাদের দেশে আমরা বলি পেট্রোল,
আমরা গাড়ি চালাই, মোটরসাইকেল কি দিয়ে চালাই? পেট্রোল দিয়ে। কিন্তু আমেরিকায় সেটাকে বলে গ্যাসোলিন। হ্যাঁ, গ্যাসোলিন। তাহলে এইটা আমাদের অ্যাজ পার কি হলো? অ্যাজ পার মিনিং অনুযায়ী আমরা কি দেখলাম? এখানে আমরা দেখেছি যে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশটাকে আমরা পার্থক্য করতে পারি। তুমি যদি এখন আমেরিকায় গেছো, সেখানে যাই যদি বলো এখানে পেট্রোল পাম্পটা কোথায়? পেট্রোল পাম্প, nobody will understand. But where is the petrol? They will not understand you. But if you see where is the gasoline pump, everybody will understand. তাহলে বলতো এই মিসম্যাচিংটার জন্য আমাদের এইটা আমেরিকান ইংলিশ ব্রিটিশ ইংলিশের পার্থক্যটা জানা বা বোঝার দরকার আছে কি নাই? জি স্যার। Obviously, this is important. Now, number two. Number two আমরা কি জানি? কি বলেছি? স্পেলিং মানে কি? উচ্চারণ, নো, বানান, বানান। আচ্ছা মেয়ে, রুকসানা তুমি ইয়েতে আছো, স্ক্রিনে আছো, তুমি বলো তো, তোমরা তো পার্লারে যাও, পার্লারের বানানটা কি? পার্লার PAURLOR। মেয়েদেরকেই বলতে দাও গাইস। PARLOUR, পার্লার, PARLOR। গুড, পারফেক্ট। আচ্ছা, কিন্তু এই বানানটা হচ্ছে ব্রিটিশ, বাট আমেরিকান ইজ PARLOR, no U. In the same time, color, COLOUR, but American is COLOR, color. Then program, PROGRAMME, that is British, but American is PROGRAM. So this is American. American is easier and British টা হচ্ছে একটু কঠিন। আচ্ছা আমাকে বলো তো, আমরা লেটেস্ট বলি, মডার্ন বলি, মডার্ন বলতে কোনটা? আমরা সব বলি মডার্ন। মডার্ন মিন্স হুইচ ওয়ান? না, আমরা আমেরিকার ক্ষেত্রে আমরা বলছি না, যে কোনো কিছু মডার্ন বলতে আমরা কোনটাকে বুঝি? দ্য লেটেস্ট ওয়ান ইজ দ্য মডার্ন ওয়ান, রাইট? The latest one is him. So in fact, English language was originated in America or Britain? কোথায় বলো তো? ব্রিটেন। হ্যাঁ, আমেরিকাটা ইংলিশের জন্ম হয়েছে কোথায় তাহলে আমরা জানলাম? আমরা বলছি যে ব্রিটেনে। হ্যাঁ, সেখান থেকে মডিফাই হয়ে বিভিন্ন ভাবে ইউজ হয়েছে এবং সেটা পরবর্তীতে আমেরিকাও গিয়েছে, তারা ইউজ করে। তো যেটা লেটেস্ট মডার্ন, সেখানে একটু অনেক সময় পরিবর্তিত হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়, এটিও তাই হয়েছে। সো এই জন্য আমরা দেখি যে স্পেলিং গুলো আমেরিকান স্পেলিং ইজ ইজিয়ার বাট ব্রিটিশ স্পেলিং ইজ, কিন্তু সবগুলোই কি পার্থক্য আছে তা না। যেমন তুমি যদি বলো আই ইট রাইস, EAT আমেরিকাও বলবে, ব্রিটিশও বলবে। কিছু ক্ষেত্রে পার্থক্য আছে, যে পার্থক্যগুলো আমরা এখানে আলাপ করার চেষ্টা করছি। ক্লিয়ার? ওকে, নেক্সট কি বলেছি আমি? নেক্সট প্যারামিটার প্রোনাউন্সিয়েশন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আমেরিকানরা এক ধরনের প্রোনাউন্স করে এবং ব্রিটিশরা এক ধরনের প্রোনাউন্স করে। তোমরা বলো তো OFTEN। Often। Okay, often। দুটোই হয়, তাই না? আমি এই যে আমার ওই সামনে জানালাটা খোলা আছে, আমি দেখতে পাচ্ছি ওখানে আমার এক টিচার, হাই স্কুলের এক টিচার, আইজার স্যার। উনি আমরা যখন ক্লাস 7-এ পড়ি, খুব স্যারের কাছে মার খেয়েছিলাম। এই গল্পটা আমি অনেকের কাছেই বলি। স্যারের বাসাটা ওই যে দেখাই যাচ্ছে, এখনো ভয় লাগে ওনাকে দেখে। তো আমরা দ্য কাউ, মানুষের আমাদের জীবনের সবারই প্রথম একটা রচনা আমাদের হয় গরু বা দ্য কাউ। তো গরু রচনা আমরা মুখস্থ করে এসেছি। আসার পর অনেক সময় আমাদেরকে গরু কি দেয় বলতো? গুতা দেয় না, ঢিস দেয় না? হ্যাঁ, এটা দেয়। তো আমরা এটার ইংলিশটা হচ্ছে ইট অফেন, OFTEN। আমরা সবাই অফটেন বলেছি। ইট অফটেন হার্টস
আস মানে মাঝে মাঝে এটা আমাদের সবাইকে আঘাত করে। আমরা সবাই অফটেন বলেছি, কেউ বাদ গেল না, স্যার ইচ্ছে মতো আমাদেরকে পিটাইলেন। আমরা কেন কি হবে উনি বললেন এটা হবে না, কারণ এটা হবে অফেন, OFTEN উচ্চারণটা হবে অফেন। অর্থাৎ আমরা না জেনেই বলেছি অফটেন, কিন্তু স্যার জেনেই বলেছেন অফেন। কিন্তু সেই সময় স্যার যদি ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশটা পার্থক্যটা জানতেন তাহলে বলে দিতেন বোথ ইউ আর কারেক্ট, ইউ ক্যান সে অফেন অর ইউ ক্যান সে অফটেন, নো প্রবলেম। ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, যে তাহলে এখানে তোমরা একটু আগে যারা বললে অফেন আর অফটেন, ঠিক আছে, তাহলে টি আছে, আমি টির উচ্চারণ কেন করব না? টি আছে, টি এর উচ্চারণটা আমি কেন করব না? দিস ইজ আমেরিকান, ইজিয়ার। সো অফটেন ইজ আমেরিকান and often is British. তুমি আমেরিকায় যাই যদি অফেন অফেন বলে nobody will understand. তারা মনে করবে OFEN বলছো, আর OFEN এর কোনো মিনিং নেই। আর ব্রিটিশে যে যদি তুমি অফটেন বলো, ভেরি ফিউ পিপল উইল আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারবে না তোমাকে। ওকে, আমরা আজকে ক্লাসের যে শিডিউল করেছি, শিডিউল, হ্যাঁ, তোমাদেরকে একটা শিডিউল তৈরি করে আমরা দেই। শিডিউল বানানটা কি? SCHEDULE, schedule, SCHE। আচ্ছা, স্কুল বানান কি বলতো? SC। তাহলে SCH দিয়ে আমি স্ক যদি হয়, তাহলে আমি এই শিডিউলটা এখানে স্ক কেন বলবো না? সো লাইক দ্যাট ব্রিটিশরা বলে শিডিউল, দ্য ডিফারেন্ট ওয়ান, বাট আমেরিকানরা বলে স্কেজিউল। স্কেজিউল, আমেরিকানরা বলছে স্কেজিউল। তাহলে আমেরিকান গুলো একটু ইজিয়ার না? as per the alphabets they pronounce schedule. So অনেক সময় তারা কি বলে, আমেরিকানরা বলে situation, but ব্রিটিশরা বলে situation. So anyway, these are as per what? As per pronunciation. Now you know it. Now come to use. So তোমরা জানো যে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ দুই হয়, কিন্তু কিছু কিছু বিষয় ব্রিটিশরা প্রেফার করে। যেমন আমি বলতে পারি, তুমি যদি বলো I have arrived at my village on time, আমি আমার গ্রামে সঠিক সময় মতো পৌঁছেছি, এটা ব্রিটিশরা বলে। কিন্তু আমেরিকানে ম্যাক্সিমাম ওরা বলে I have got to my village on time। তাহলে ওরা বলছে অ্যারাইভও তারা বলে, কিন্তু তারা সেটাকে ইগনোর করে, তারা বলছে I got to my class, I got to Dhaka on time, কিন্তু তারা বলে I arrived in Dhaka on time। বুঝতে পেরেছো? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ স্যার এদের মধ্যে পার্থক্য হয় কেন? ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ আর আমেরিকান ল্যাঙ্গুয়েজ, এটা কি জন্য দুজনকার মধ্যে, মানে দুইটা এর মধ্যে পার্থক্য হয় কেন? এই যে একটা কথা তোমাদেরকে বললাম, অনেক সময় মডিফাই হয়ে যায়। তোমরা তো বোধহয় দেখেছো যে ডারউইনের বোধহয় একটা কথা আছে না, যে মানুষ বানর থেকে মানুষ হয়ে গেছে, হয়নি? এরকম কোথায় পড়েছো মনে হয় তোমরা, সায়েন্স স্টুডেন্ট, আমি অনেক আগে পড়েছি, তোমরা মনে হয় জানো। একটা কথা আছে না, বিবর্তনবাদ, একটা কথা আছে না? এটা কে বলেছে? এটা কি ডারউইন বলেছে না? yes sir, তাহলে যদি বানর যদি বিবর্তন হয়ে মানুষ হয়ে যেতে পারে, তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ নাথিং, সেটা চেঞ্জ হতেই পারে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, সেটা মডার্ন ইংলিশ সেখানে গেছে, এখানে ব্যবহার করতে 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 সেটা অনেক সময় চেঞ্জ হয়ে গেছে। এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে তোমাদের এখন যে বিষয়টা, এগুলো আসলে এই নোটগুলো, এগুলো আমার একটা নোট ছিল, সামান্য একটু নোট। ওইটা যদিও আমি বলতে চাই দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট এন্ড দ্যাট ইজ নট অল এন্ড এভরিথিং। তোমাদেরকে ইনফ্যাক্ট এগুলো সার্চ দিয়ে বের করতে হবে। বিভিন্ন তুমি সার্চ দিতে পারো, ডিফারেন্স বিটুইন আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, অ্যাজ পার স্পেলিং, অ্যাজ পার মিনিং, অ্যাজ পার প্রোনাউন্সিয়েশন, অ্যাজ পার ইউজ। এগুলো দিলে তোমরা কিছু পাবে, আমি আশা করি। সেই কাজটি তোমরা করতে পারো। আর যদি এখানে আসলাম, বাড়িতে চলে এসেছি, এখানে আমার এই ম্যাটেরিয়ালস গুলো নাই, আমি তো এমনি ক্লাসে লেকচার শিটটা দিই না, লেকচার বেস তোমাদের করতে চাই না, ইংলিশে তো সেটা সম্ভব নয়, তো সেটি এই মুহূর্তে আমার কাছে নাই।
যদি আমি কোনোভাবে জোগাড় করতে পারি তাহলে তোমাদেরকে এটা আমি পোস্ট দেব, কিন্তু আমি বারবার যেটা বলতে চাই এটার উপরে তোমরা ইয়ে করে থাকবে না, কি বলে ডিপেন্ড করে থাকবে না, ইউ শুড গো এহেড, আগাই যাবে। তোমাদের এই বিষয়ে কোনো কোশ্চিন আছে? এক্সামে কিভাবে থাকতে পারে? হ্যাঁ, এক্সামটা এইভাবে আসবে, তোমার ব্রিটিশ ইংলিশ, ব্রিটিশ ইংলিশ একটা মনে করো অনেকগুলো ওয়ার্ড থাকবে, ঠিক আছে, অনেকগুলো ওয়ার্ড থাকবে, কোথাও লেখা আছে শু, অফেন, বিভিন্ন ভাবে থাকবে, এটাকে তোমার অ্যারেঞ্জ করতে হবে। যদি ব্রিটিশ হয় ব্রিটিশের জায়গায় লিখতে হবে, সেটাকে আবার আমেরিকানটা কি হবে, আমেরিকানের জায়গায় লিখে তার নিচে একটা আন্ডারলাইন করতে হবে। এটা সাধারণত আমরা কুইজের জন্য ইম্পর্টেন্ট, এবং প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদেরকে বিভিন্ন ভাবে আমরা প্রশ্ন যে করি ভাইবা, সেখানে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর কোন এই বিষয়ে কোশ্চেন না থাকলে আমি আরেকটা টপিকে যাব। Do you have any question about it? Yes. জি স্যার, একটা কোয়েশ্চেন আছে স্যার। Sure, please. স্যার যেমন ধরেন বাংলার সাধু রীতি আর চলিত রীতি একসাথে লিখলে মানে যেমন ধরো গুরুচণ্ডালী দোষ হয়, এরকম ইংলিশ আমেরিকান আর ব্রিটিশ আমেরিকান বানানগুলো না, এটা আসল আর এটা সাধু আর ব্রিটিশ না, এটা মানে চলিত ভাষা এবং আমি বলতে চাচ্ছি চলিত ভাষা এবং সাধু ভাষাও এটা না, কারণ কাকে তুমি চলিত বলবা আর কাকে সাধু বলবা, সাধু ইজ স্ট্যান্ডার্ড, এই জন্য এটা চলিত ভাষা বইটার সঙ্গে আমরা প্রথমত কম্পেয়ার করবো না, এক, আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ মডার্ন, তুমি আমরা তো বাংলাদেশে সাধারণত এতদিন ব্রিটিশের একটা ইনফ্লুয়েন্স ছিল, আমরা ব্রিটিশ ইংলিশটা ইউজ করে এসেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোগ্রাম, লেবার, পার্লার, ওইউআর এইভাবে আছে, কিন্তু বর্তমান যেহেতু এটা একটা মানে কি বলবো একটা মডার্ন ইংলিশ, আমেরিকান ইংলিশ, তোমরা জানো, তোমরা যদি বিবিসি নিউজ শোনো একমতো লাগবে, আর তোমরা সিএনএন যদি শোনো আরেক মতো লাগবে, বোথ আর কারেক্ট। তো এই ক্ষেত্রে আসলে বাংলাদেশে এটা কখনো কোনো জায়গাতে বলা হয়নি যে তুমি ব্রিটিশ ইংলিশ ইউজ করলে আমেরিকান করতে পারবে না, আমেরিকান করতে পারলে ব্রিটিশ করতে পারবে না, কিন্তু সেটি এখন তোমাদের জন্য ইজিয়ার হবে, যেহেতু এই বিষয়টা এখন তোমরা জানো। যদি তোমাদেরকে এটা এরকম কোনো কোশ্চেন থাকে, যেমন তোমাদের ফাইনালেও কোশ্চেন থাকে যে এখান থেকে একটা স্ট্যান্জা দেওয়া হয়েছে, প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, এখান থেকে যেখানে ব্রিটিশ ইংলিশটা আছে সেটাকে চেঞ্জ করে তুমি আমেরিকায় ওখানে ইউজ করবা, আর যেটা আমেরিকান আছে সেটাকে চেঞ্জ করে তুমি ব্রিটিশ করবা, সেই ক্ষেত্রে তুমি করতে পারো। ঠিক আছে, ওকে স্যার। ওকে, আমরা আরেকটা বিষয় যেতে চাই, আমাদের সময় আছে তো না? আরেকটা বিষয় আমরা যেতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কনজাংশনস সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া আছে আই বিলিভ। কনজাংশন আমরা পার্টস অফ স্পিচের শেষের দিকে যে পার্ট, সেটা হচ্ছে কনজাংশন কি কি বলতো? and or or but এগুলো সাধারণত আমরা জানি, আরো আছে as well as, সো এগুলোকে আমরা কনজাংশনদেরকে আমরা এক কথায় আমরা অনেক সময় বলি দে আর কল কানেক্টরস। কনজাংশন কি করে? কানেক্ট করে, কনজাংক্ট করে, এবং কানেক্টর কি করে? কানেক্টরস কি করে? কানেক্ট করে। সেজন্য আমরা এই কনজাংশন গুলোকে আমরা কানেক্টরসও বলে থাকি। ঠিক আছে, একটা নর্মাল সেটি হচ্ছে তুমি একটু আগে যেটা বললে যে জাস্ট কনজাংশন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কনজাংশনস আছে যেটাকে আমরা বলি রিলেটিভ কনজাংশনস। আমরা and but এবং or এগুলোর সাথে দুইটা ওয়ার্ডের মধ্যে কানেক্ট করে এবং কখনো সেন্টেন্সের মধ্যে করে, বাট রিলেটিভ কনজাংশনস এগুলো সব সময় সেন্টেন্সের মধ্যে করে। যেমন আমি তোমাদেরকে বলতে পারি যে সাপোজ হি ইজ এ পোর, আরেকটা সেন্টেন্সে বলা হয়েছে হি ইজ অনেস্ট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সটাকে আমি একটা সেন্টেন্সে যদি বলা হয় যে ইউজ অলদো or though
and make one sentence. তাহলে আমরা এই ক্ষেত্রে অনেক সময় বলি although he is poor he is honest. He is honest. তাহলে এখানে কানেক্টর হিসেবে বা রিলেটিভ কনজাংশন কোনটা হলো? although. ঠিক আছে, আচ্ছা আমরা অনেক সময় বলি enough to, enough to, আমরা বলি to, আমরা বলি not only but also, in spite of, instead of. তোমরা লিখে নিচ্ছ এগুলো? Yes, sir. Yes, sir. ওকে, instead of, in spite of, either or. আমরা বলি না যে either he or she has done the work. Then to, he is too weak to walk. Then আমরা বলি so that মানে আমরা কি বলেছি? we have started a class, আমরা একটা ক্লাস শুরু করেছি so that we can understand, যাতে আমরা এটা বুঝতে পারি। so that মানে যাতে বা যেন। সো এগুলোকে বলা হচ্ছে রিলেটিভ কনজাংশনস। সো রিলেটিভ কনজাংশনস তোমাদের মধ্যে এইভাবে থাকবে যে অনেকগুলো আমাকে শুনতে পাচ্ছ তোমরা? Yes, sir. ওকে, সো এভাবে থাকতে পারে যে অনেকগুলো রিলেটিভ কনজাংশন থাকবে, 5টা রিলেটিভ কনজাংশন বলা হয়েছে সেন্টেন্স তৈরি করো, অথবা দুটো সেন্টেন্স দেওয়া থাকবে, তার পাশে রিলেটিভ কনজাংশন থাকবে, এটা দিয়ে তোমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। ঠিক আছে, জয়নিং টু সেন্টেন্সেস বাই ইউজিং রিলেটিভ কনজাংশনস। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা এইটাও দেখলাম। এবার আসো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হচ্ছে সেন্টেন্স মেকিং অ্যাজ পার ডাইরেকশনস। সেন্টেন্স মেকিং অ্যাজ পার ডাইরেকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আই লাইক ইট। তোমাদেরকে বিভিন্ন নিয়ম কানুন শেখানো হয়েছে। এখানে বলা হতে পারে যে মেক এ প্যাসিভ সেন্টেন্স, তুমি একটা প্যাসিভ সেন্টেন্স তৈরি করতে হবে। বলা হয়েছে মেক এ সেন্টেন্স বাই ইউজিং সাকসেস অ্যাজ এ ভার্ব। সাকসেসের ভার্বটা কি বলো তো? সাকসিড। তাহলে তোমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে যে সেন্টেন্সে তোমাকে সাকসেসটাকে ভার্ব সাকসিড হিসেবে একটা সেন্টেন্স তৈরি করতে পারবে। বলতে পারো হি হ্যাজ সাকসিডেড ইন লাইফ, সে জীবনে সফলকাম হয়েছে। বলা হতে পারে মেক এ সেন্টেন্স বাই ভার্ব ইনফিনিটিভ। তোমাদেরকে ভার্ব ইনফিনিটিভ শেখানো হয়েছে, জিরান শেখানো হয়েছে, ভার্বাল শেখানো হয়েছে, পার্টিসিপল শেখানো হয়েছে কিনা? জি স্যার। তাহলে ভার্ব ইনফিনিটিভ কি? উই হ্যাভ কাম হিয়ার টু লার্ন ইংলিশ, তাহলে এটাকে কি হলো? ভার্ব ইনফিনিটিভ হলো। বা তোমাদেরকে বলা হয়েছে মেক এ সেন্টেন্স বাই ইউজিং আমেরিকান ইংলিশ, আমেরিকান ওয়ার্ড। একটা সেন্টেন্স তৈরি করবে যেখানে তুমি আমেরিকান ওয়ার্ড দেখাবে। তুমি বলতেই পারো যে একটু আগেই যেটা তোমাদেরকে বললাম যে I have gone to the parlor, তাহলে পার্লার বানানটা আমেরিকান যেটা হবে সেটা তুমি দিবে, বা অন্য আরেকটা তুমি ইউজ করতে পারো। বলা হতে পারে মেক এ সেন্টেন্স বাই ইউজিং রিলেটিভ কনজাংশনস। তুমি একটা সেন্টেন্স তৈরি করছো যেখানে তুমি রিলেটিভ কনজাংশনস দেখাবে, যে although he is a poor he is honest, or বলতে পারো he has come to the club so that he can understand language easily, সে ক্লাবে আসে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে আসে যাতে সে ভালোভাবে জানে।
ক্লিয়ার? এইরকম কিছু থাকতেই পারে, বা বলা হতে পারে তোমাকে মেক এ সেন্টেন্স বাই ইউজিং ইনট্রানজিটিভ ভার্ব। তোমাদেরকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব আমি শিখিয়েছি। ভার্বের ট্রানজিটিভ মানে কোনটা? যে ভার্বের পরে সাধারণত অবজেক্ট বসতে পারে না তাকে ইনট্রানজিটিভ বলে, আর যে ভার্বের পরে অবজেক্ট বসতে পারে, হ্যাঁ বসতে পারে, হয়তো বসেনি সেটা গুরুত্বপূর্ণ না, বসতে পারে কিনা সেটাকে তোমাকে দেখতে হবে, তাহলে সেটাকে বলা হয় ট্রানজিটিভ। তোমাদের কি মনে আছে? যদি বলো হি ইজ রিডিং নাও, তাহলে রিডিং এখানে ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ কেন? কারণ এর পরে অবজেক্ট নেই। আমি না, অবজেক্ট নেই transitive. তো বলি নাই। ট্রানজিটিভ। কিভাবে এটা ট্রানজিটিভ হবে? হি ইজ রিডিং আ বুক হতে পারে পরে। হ্যাঁ, এটা a book হতে পারে। তাহলে আমার ও প্রশ্নটা আচ্ছা। এখানেই বলেছি, আছে কি নাই সেটা গুরুত্বপূর্ণ, যতটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেখানে বসতে পারে কিনা। আমরা ভার্বকে যদি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যেমন হি ইজ রিডিং, ঠিক আছে, হি ইজ রিডিং, এখানে কি দিয়ে প্রশ্ন করো? হোয়াট রিডিং। তাহলে নেই, কিন্তু এখানে আসছে কিনা কি দিয়ে প্রশ্ন করলে, তার মানে there is a space for object, so it is transitive. Clear? Yes, sir. The baby is sleeping. The baby is sleeping. হ্যাঁ, the baby is sleeping. শিশুটি ঘুমাচ্ছে। এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ইন্ট্রানজিটিভ। ওকে, কারণ এখানে কি বেবি ঘুমাচ্ছে, কি ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে কখনোই হ্যাঁ কাকে ঘুমাচ্ছে হয় না। সেটি হবে না। যদি বলা হয় মা তার বেবিকে ঘুমিয়ে দিচ্ছে, সেটি আর একটা, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ট্রানজিটিভ। কিন্তু ঘুমাচ্ছে, কি ঘুমাচ্ছে, কাকে ঘুমাচ্ছে, এখানে কোনো আমরা উত্তর পাচ্ছি না। দিস ইজ ইনট্রানজিটিভ। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, সো আরেকটা বিষয় পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব যেটা আমরা সি মানে দেখা, আর শো মানে দেখানো। তাহলে সিটা হচ্ছে নর্মাল ভার্ব আর শো হচ্ছে পজিটিভ ভার্ব। আবার আমরা বলি ইট মানে খাওয়া আর ফিড মানে খাওয়ানো, তাহলে এটা হচ্ছে পজিটিভ ভার্ব। হাসা এন্ড হাসানো, ঠিক আছে, হাসানো আমরা পজিটিভ দুই ভাবে তৈরি করতে পারি, একটা কম্পাউন্ড পজিটিভ আর একটা নর্মাল পজিটিভ। হ্যাঁ, যেমন হি মেক মি লাফ, সে আমাকে হাসালো। হ্যাঁ, হি মেক মি লাফ, তাহলে হাসালো। কিন্তু এটা আমরা পজিটিভ আমরা সেন্স নিয়ে এসেছি, কিন্তু লাফ এটা হচ্ছে নর্মাল। কিন্তু যখন মেক দিয়ে কোনো একটা কথা বলবো সেটি হচ্ছে এটা। যেমন আমরা বলছি সে দ্য বার্ড ইজ ফ্লাইং, দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটি আকাশে উড়ছে, এটা কি পজিটিভ না নর্মাল বলতো? নরমাল। নর্মাল। কিন্তু আমি যখন বলি আমি ঘুড়িটি উড়াই, আই এম ফ্লাইং আ কাইট, এটা কিন্তু পজিটিভ। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে দেখছি যে এখানে আমরা যদি তোমাদেরকে যদি কিছু দেই যে সেন্টেন্স তৈরি করতে হবে এইভাবে এইভাবে অ্যাজ পার ডিরেকশন, আমার মনে হয় সেটি তোমরা করতে পারবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকটা আমরা আগে তোমাদেরকে কি ক্লাসে এইটার সম্পর্কে কোন লেকচার দেওয়া হয়েছিল? টেকনিক্স অফ ক্লিয়ার রাইটিং ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। জি স্যার। জি স্যার। জি আচ্ছা। স্যার। দেওয়া হয়েছে। এবং এটা একটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, একটা নোট দিয়েছিলাম। জি স্যার। আচ্ছা, নোটটা তোমাদের যার কাছে আছে এটা একটু কাইন্ডলি আমাকে এটার একটা স্ক্রিনশট দিয়ে বা স্ন্যাপশট দিয়ে আমাকে একটু গ্রুপে দিয়ে দিও তো, এটা একটু দরকার আছে। ঠিক আছে? তাহলে আমরা টেকনিক্স অফ ক্লিয়ার রাইটিং, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাকে তোমরা খুব ভালো করে দেখবে। আচ্ছা, তোমাদের কি আমরা ক্লাসটাও করিয়েছি আমরা যে modes of communication and the language, জি স্যার। the first language, second language, এগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ,
ওইটা তোমরা খুব গুরুত্ব সহকারে এটা দেখবে। আমার মনে হয় না যে তোমাদের সঙ্গে খুব বেশি ক্লাস আছে। এই যে জুম ক্লাসে এখানে লেকচার বেসড হয়ে গেছে, আর এই লেকচার বেসড হওয়ার জন্য কি হলো, এখানে আমরা শুধু লেকচার বেসড হওয়ার জন্য আমরা অনেকগুলো কিন্তু কন্টেন্ট করছি। আর এটা যদি আমাদের ক্লাসে হইতো তাহলে আমরা একদিনে একটা টপিক নিয়ে আমরা সেটা আলাপ করতাম, কিন্তু এখানে আমরা অনেকগুলো টপিক অলরেডি আমরা এখানে আলাপ করে ফেলেছি। আমার মনে হয় দ্যাটস অল। আজকের ক্লাস আমাদের প্রায় শেষের দিকে। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেই বিষয় নিয়ে, তোমাদের ক্রিয়েটিভ রাইটিং নিয়ে আগামী ক্লাসে আমি একটা লেকচার দেওয়ার আশা করছি, যে ক্রিয়েটিভ রাইটিং, হ্যাঁ, সৃজনশীল লেখা কিভাবে লিখতে হয় সেটার উপর তোমাদেরকে আগামী ক্লাসে আমি দেবো আশা করি। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে সেটা বলতে পারো। স্যার কনজাংশন স্যার আগে হচ্ছে মানে কি পড়াইছিলেন স্যার? আমি নেট প্রবলেমের জন্য আসতে পারিনি। কখন? কনজাংশনস এর আগে। জি স্যার, কনজাংশনস আগে কি কনজাংশনস এর বলেছো? আগে। কনজাংশনস আগে ওই যে বললাম যে কানেক্টরস, এগুলোকে কানেক্টরস বলা হয়। হ্যাঁ, আর কনজাংশন দুই ধরনের, একটা নর্মাল কনজাংশন এন্ড, অর, বাট, আর একটা হচ্ছে রিলেটিভ কনজাংশনস। রিলেটিভ কনজাংশনস হচ্ছে দুটো সেন্টেন্সকে কানেক্ট করে, ঠিক আছে? স্যার এটা শুনছি, মানে কনজাংশনের আগে মানে কিছু পড়াইছিলেন সেটা বলছি। কখন? আজকে? ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ। জি স্যার। ও, ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ সেটি পড়ানো হয়েছে তোমাদেরকে। ও আচ্ছা, ব্রিটিশ। ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ। আমরা এখানে 4টা প্যারামিটার দেখিয়েছি, অ্যাজ পার স্পেলিং, অ্যাজ পার মিনিং, অ্যাজ পার প্রোনাউন্সিয়েশন এন্ড অ্যাজ পার ইউজ। আমার মনে হয় তোমাদের ফ্রেন্ডেরা এটা সবাই জানে। কারোর সঙ্গে যদি কানেক্ট হতে পারো তুমি একটু আলাপ করে নিও, বা তুমি প্র্যাকটিক্যালের কার আমার গ্রুপের? না স্যার। আচ্ছা, এনিওয়ে তুমি যে কোনো, আমার মনে হয় ওরা অনেকেই বুঝেছে, আর যারা আছে তাদেরকে তুমি বললে তারা এটা শান্ত, তুমি এটা বুঝতে পেরেছো তো নাকি? জি স্যার। রুকসানা? হ্যাঁ রুকসানা, শুনছো? জি স্যার। আচ্ছা, তুমি একটু ইলাকে এই বিষয়ে একটু হেল্প করবা, ঠিক আছে যেটা স্যার। আমরা আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, তাকে তুমি এটা হেল্প করতে পারো। ইলা, ইজ ইট ওকে? ইয়েস স্যার। আচ্ছা, আশা করি সে তোমাদেরকে বলতে পারবে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার প্রথমে আইস ব্রেকিং ওটা যেটা বলেছিলেন ওইটা বুঝতে পাইনি, আরেকবার বলে ভালো হতো। আইস ব্রেকিংটা, আচ্ছা আইস ব্রেকিংটা যেটা বলতে চেয়েছি আমি, যে আগের ক্লাসে তোমাদেরকে বলেছি যে সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টরস অফ অ্যান ইফেক্টিভ ক্লাস। ইফেক্টিভ ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে, হ্যাঁ, সেই ফ্যাক্টর গুলো তোমাদেরকে 11টা ফ্যাক্টর দিয়েছিলাম, কিন্তু সেটি আর একটা যোগ করেছি, সেটি হচ্ছে আইস ব্রেকিং। আইস ব্রেকিং হচ্ছে যে ক্লাসের মধ্যে আমরা যখন শুধু লেকচার দেই, কথা বলি, এই বলি, বলতে বলতে একটা ক্লাসের মধ্যে একটা ক্লাসটা বোরিং অনেক সময় হয়ে যায়। জাস্ট টু অ্যাভয়েড দ্যাট, সেটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের আইস ব্রেকিং থাকতে হবে। হোয়াট ইজ আইস ব্রেকিং? আইস ব্রেকিং সামথিং enjoyable performance in the classroom. ওকে স্যার। যেমন একটা জোক ক্লাসের মধ্যে আর কি হতে পারে, তুমি একটা কোনো ছোট্টখাটো প্রেজেন্টেশন দিবে, হ্যাঁ, এটা 5 থেকে 6 মিনিটের মধ্যে, তাহলে কি হলো, ক্লাসের মধ্যে যে বোরিংনেসটা সেটা কেটে যাবে, হ্যাঁ, আবার সবার মধ্যে প্রাণ সঞ্চার হবে। এই জন্য আইস ব্রেকিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি চিন্তা করতে পারো যে ক্লাসের মধ্যে গান হবে, ক্লাসের মধ্যে কেউ কবিতা বলবে, বা ক্লাসের মধ্যে কেউ জোক, এগুলো আগের দিনে এগুলো কল্পনাই করা যেত না। বাট এখন মডার্ন পেডাগজি, বর্তমানে এই পড়াশোনার যে পদ্ধতি, সেখানে কিন্তু আইস ব্রেকিং ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমরা বলো তো কোন ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট? তোমরা ক্লাসের পাশ দিয়ে যাচ্ছ, তোমাদের দুটো গ্রুপকে আমি পাঠালাম, যে ওখানে একটা ক্লাস হচ্ছে, পাশে আরেকটা গ্রুপকে পাঠালাম, ওখানে একটা ক্লাস হচ্ছে। তোমরা এসে আমাকে বললে যে স্যার এই ক্লাসে পাশ দিয়ে গেলাম, সেখানে অনেক নয়েজ ছিল। একজন এসে বললে যে স্যার ওই ক্লাসে পাশ দিয়ে গেলাম, সেখানে মানে পিন পতন নীরবতা ছিল, অর্থাৎ একেবারে নীরব, কিছুই আমরা শুনতে পাচ্ছিলাম না।
তাহলে এখন আমাকে বলো কোন ক্লাসটি ভালো ক্লাস বা কোনটা ইফেক্টিভ ক্লাস? যে ক্লাসে পাশ দিয়ে গেছো নয়েজ হয়েছিল সেইটি, নাকি যে ক্লাসের পাশ দিয়ে গিয়েছিল সেখানে একবার পিন পতন নীরবতা ছিল সেটি? স্যার নয়েজি ক্লাস। নয়েজি ছিল, হ্যাঁ। তার কেন নয়েজি ছিল? সেখানে পার্টিসিপেটরি ক্লাস ছিল, সেখানে কি ছিল, অনেক কিছু পার্টিসিপেট করছিল, ইন্টারঅ্যাকশন ছিল, পার্টিসিপেটরি ছিল, দ্যাটস ওয়াই। আর যদি সেখানে যে পিন পতন নীরবতা কি, শুধু টিচার বলছে, তারা শুধু শুনছে, আর তারা শুধু যদি শোনেই তোমাদের মধ্যে ঘুম এসে যেতে পারে, তোমার মাইন্ড অ্যাবসেন্ট হতে পারে, এরকম অনেক ধরনের প্রবলেম হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ, তো সেজন্য আমরা নয়েজি ক্লাসকে আমরা প্রেফার করব। নয়েজি মানে নট স্ক্রিমিং, যেটা আমরা প্রাইমারি ক্লাসে আমরা বাচ্চাদের চেঁচামেচি হই হুল্লোড় দেখি, সেরকম না। এটা হবে একটু রিদমিক, অর্থাৎ ক্লাস হচ্ছে তোমরা পার্টিসিপেট করছো, গ্রুপ ওয়ার্ক করছো, পেয়ার ওয়ার্ক করছো, সেটা আর কি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? এনি মোর কোশ্চেন? No, sir. আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা একটা ক্লাস করব, অথবা এই আগামী সপ্তাহের ক্লাসটা আমি অন্য সময় নিতে পারি, মানে অ্যাজ পার ডিসকাসিং উইথ ইউ। এটা নিলে আমরা ডবল একটা লং ক্লাস নেব, এবং সেই ক্লাস করে আমরা থিওরি ক্লাসগুলো, ইস্যুস গুলোকে আমরা শেষ করে দেব। ঠিক আছে? আর ঈদের আগে তোমাদের সঙ্গে আর দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। সবাইকে ঈদ মোবারক। খুব স্যার, আপনাকেও ভালো ঈদ ঈদ মোবারক। হ্যাঁ, আপনাকেও ঈদ মোবারক। তোমরা বাবা মার সঙ্গে আছো, তোমাদের প্রত্যেকের বাবা মাকে আমার সালাম দিবে দয়া করে। হ্যাঁ, আমি খুব খুশি হব, তাদেরকে সালাম দিবে। আমার এবং আমার পরিবারের জন্য তোমরা নিজেরা এবং তোমাদের বাবা মাকে দোয়া করতে বলবে, এবং তোমাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক আন্তরিক দোয়া, আশীর্বাদ এবং শুভকামনা। ক্লিয়ার? ওকে স্যার। তাহলে আমরা এখন সেশনটা অফ করে দিলাম। ওকে? ওকে আর স্যার, আসসালামু আলাইকুম স্যার। আর প্রীতি, জি, তুমি স্যার। আমাকে অ্যাটেন্ডেন্সটা